Dear learners, আসসালামু আলাইকুম। আমরা আমাদের গত ক্লাসে verbs and their uses এর পার্ট 4 অর্থাৎ uses of primary auxiliaries এর উপর আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে uses of modal auxiliaries বা modals. Uses of modal auxiliaries within the bracket modals. মোডাল অক্সিলারি গুলো অন্যান্য অক্সিলারি থেকে তিন দিক থেকে আলাদা ধরনের। এগুলো হলো এ মোডাল ভার্বের এস ফর্মস, আইএনজি ফর্মস, ইডি অথবা ইএড ফর্মস নেই। যেমন ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাভিং, হ্যাড, বি, বিং, বিন হতে পারে, কিন্তু মে, মেজ, মেইন অথবা মেড হতে পারে না। বি মোডাল ভার্বের সাথে কেবলমাত্র প্রিন্সিপাল ভার্বের মূল রূপ বা বেস ফর্ম বসে, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু ইট। আবার বলছি, দেখো, মোডাল ভার্বের সাথে কেবলমাত্র প্রিন্সিপাল ভার্বের মূল রূপ বা বেস ফর্ম, এটাকে রুট ফর্ম বলা হয়ে থাকে বসে, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে ক্যান মোডাল ভার্ব, তার সাথে ডু, এটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। ইউ মাস্ট ডু ইট, মাস্ট মোডাল, ডু বেস ফর্ম অফ ভার্ব। সি মোডাল গুলো মেইন ভার্বের অর্থকে মডিফাই করে, যেমন ডু ইউ প্লে ক্রিকেট। এই বাক্যে ডু অক্সিলারি ভার্বটি কেবলমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি আমরা বলি ইউ ক্যান প্লে ক্রিকেট, তাহলে ফুটবল খেলার অ্যাবিলিটি বোঝায়। আর এই ক্ষেত্রে প্লে এই ভার্বটিকে মডিফাই করার জন্য ক্যান এই মডেলটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে মডাল প্লেটা অ্যাবিলিটি বোঝাচ্ছে, আর মডাল হিসেবে ক্যান দ্বারা তার অ্যাবিলিটি এটাকে নিশ্চিত করছে। নাও লুক দ্য ইউজেস অফ মডেলস। এখন আমরা দেখব তিনটি কলামে সাজানো হয়েছে। প্রথমে মডেলস গুলো লেফট হ্যান্ড সাইডে, মাঝখানে এই বাম পাশের মডেল গুলো তারা কি ফাংশন করে, কি পারপোজ পূরণ করে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবং রাইট হ্যান্ড সাইডে আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলো প্রকাশ করেছি। এই চার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যবহারিক জীবনে লিখতে বলতে এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আমাদেরকে মনোযোগ সহকারে এগুলোকে বুঝতে হবে, শিখতে হবে এবং প্রয়োজনে মেমোরাইজ করতে হবে। নাম্বার 1, ক্যান অবলিক কুড। এই দুটোই যে ফাংশনটা করছে, যে কাজটা করছে, সেটা হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাচ্ছে। একটু আগে আমরা এই ধরনের একটি সেন্টেন্সের মুখোমুখি হয়েছিলাম, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যাবিলিটি বোঝাচ্ছে। হি কুড ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারত। এখানেও অ্যাবিলিটি বোঝানো হয়েছে। নেক্সট, কুড। এখানে উপরে ক্যান অবলিক কুড, এখানে সেপারেটলি কুড ব্যবহৃত হচ্ছে, আর এর দ্বারা যে ফাংশনটা কুড করছে সেটা হচ্ছে রিকোয়েস্টিং, অনুরোধ করা। কুড আই হ্যাভ এ কাপ অফ টি,
Would I have a cup of tea? This sentence is not an interrogation. এটা হচ্ছে একটি রিকোয়েস্ট, যেটাকে আমরা ইম্পারেটিভ বলে থাকি। এখানে উডের মাধ্যমে এটা একটা পোলাইট এক্সপ্রেশন। Would you lend me your pen? তুমি কি তোমার কলমটি আমাকে ধার দিতে পারো? উভয় ক্ষেত্রেই বক্তা তার যে শ্রোতা তাকে অনুরোধ করছে। নেক্সট, মে দ্বারা যে ফাংশন বোঝাচ্ছে সেটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, অর্থাৎ কোনো কাজ করা বা না করা, হওয়া বা না হওয়া, এর একটি সম্ভাবনা এখানে বোঝানো হয়ে থাকে। আই মে গো আউট ফর এ ওয়াক নাও, আমি এখন ভ্রমণে যেতে পারি। শি মে কাম হোম টুডে, সে আজকে বাড়ি আসতে পারে। এটা সম্ভাবনা, কিন্তু এখানে এটা বলা হচ্ছে না শি মাস্ট গো আউট, শি মাস্ট কাম, বরং বলা হচ্ছে শি মে, আই মে। এরপরে এটার আরেকটি অর্থ হতে পারে, ফাংশন হতে পারে পারমিশন, অনুমতি। মে আই কাম ইন, মে আই কাম ইন, মে আই গো হোম নাও। এর কোনোটাই কিন্তু ইন্টারোগেটিভ নয়, বরং যে অর্থে আমরা ইন্টারোগেটিভ বুঝে থাকি। কিন্তু এখানে অবশ্যই ইন্টারোগেটিভই বোঝানো হচ্ছে, অনুমতি প্রার্থনা করছে। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? মে আই গো হোম নাও, আমি কি এখন বাড়ি যেতে পারি? এটা ইন্টারোগেটিভ এক্সপ্রেশন এখানে ব্যবহার করা হয়েছে। নেক্সট, মাইট, পসিবিলিটি। অ্যাগেইন পসিবিলিটি, মে দ্বারা যেমন পসিবিলিটি বোঝানো হয়েছে, এখানেও পসিবিলিটি বোঝানো হচ্ছে, সম্ভাবনা বোঝানো। হি মাইট ডু দ্য ওয়ার্ক অ্যাট ইজ, সে অত্যন্ত স্বচ্ছন্দ, স্বচ্ছন্দ, আরামের সাথে কাজটা করতে সমর্থ। হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, তার বিবৃতি, তার বক্তব্য সত্য হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি, হতেও পারে নাও হতে পারে। এরপরে এটি আরেকটি ফাংশন, সেটা হচ্ছে সাজেশন বা প্রস্তাব। প্রস্তাব আরেকটি ইংরেজি, সেটা আমরা বলতে পারি প্রপোজাল। যাহা প্রপোজাল তাহাই সাজেশন। ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। উইল, ফাংশন হলো আস্কিং, কোনো কিছু জিজ্ঞেস করার জন্য। উইল ইউ ডু দ্য ওয়ার্ক, উইল ইউ হেল্প মি, দুটো সেন্টেন্সেই দুটো প্রশ্ন করার জন্য, দুটো জিজ্ঞাসার জন্য উইলকে সাবজেক্টের আগে ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বকে বসানো হয়েছে। নেক্সট, উড, রিকোয়েস্টিং, ফাংশন হলো অনুরোধ করা। উড ইউ গিভ মি এ পেন, যেমন আমরা এর আগে বলেছিলাম কুড ইউ গিভ মি এ পেন, এখানে সেই কুডই যে অর্থ প্রকাশ করছে, এখানে উড একই অর্থ প্রকাশ করছে। উড ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটা কলম দিতে পারো? উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাওয়ার ক্ষেত্রে কোনো কিছু মনে করবে? এগুলো খুবই সুন্দর এবং পোলাইট এক্সপ্রেশন। মডার্ন ইংরেজিতে এই জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে বেশি। নেক্সট, শ্যাল, ফর আস্কিং কোশ্চেন, জিজ্ঞাসা করার জন্য। শ্যাল আই গো দেয়ার, শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমরা উইল যে ফাংশনটা করেছে জিজ্ঞেস করা, আস্কিং এর ক্ষেত্রে, এখানে শ্যাল একই কাজ করছে। শুড, সাজেশন বা প্রস্তাব, কোনো জিনিস
প্রস্তাব করার জন্য শুড ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা এক্সাম্পলে দেখছি, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। তোমার কঠোর পরিশ্রম করা উচিত বা দরকার বা প্রয়োজন। উই শুড হেল্প দেম, আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। এখানে আমরা উচিতও বলতে পারি, আবার কর্তব্য বলতে পারি, যে তোমার কর্তব্য কঠোর পরিশ্রম করা, আমাদের কর্তব্য তাদেরকে সাহায্য করা। অর্থাৎ এটা দ্বারা প্রস্তাব বোঝানো হচ্ছে শুড দ্বারা। অর্থ মোরাল অব্লিগেশন বা নৈতিক বাধ্যতা বা বাধ্যকতা, যেটাই বলি না কেন আমরা, যে মোরাল অব্লিগেশন অর্থাৎ এটা নৈতিকভাবে আমরা এই কাজটি করতে বাধ্য, সেটি এখানে বোঝানো হয়েছে। উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের কর্তব্য, আমাদের উচিত, আমাদের দায়িত্ব আমাদের মাতা পিতা আনুগত্য করা, তাদেরকে মান্য করা। এটা কিন্তু একটা নৈতিক দায়িত্ব, এটা দেশের প্রচলিত আইন দ্বারা কিন্তু এটা করা হচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে মোরাল অব্লিগেশন বা নৈতিক বাধ্যকতা বা বাধ্যবাধকতা। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আমাদের দেশকে ভালোবাসা। সাজেশন, প্রস্তাব, ইউ অট টু গো টু এ ডক্টর, তোমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, যাওয়া দরকার। সার্টেনটি বা নিশ্চয়তা, কোন জিনিসের নিশ্চয়তা বোঝানোর জন্য সার্টেনটি ব্যবহার করা হয়। এখানে মাস্ট দ্বারা প্রথমে আমরা দেখেছি সাজেশন বা প্রস্তাব বোঝাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে সার্টেনটি বা নিশ্চয়তা বোঝাচ্ছে। ইট মাস্ট বি গুড, এটা অবশ্যই ভালো হতে হবে, এটা ভালো হবে তা না, এটা অবশ্যই ভালো হতে হবে। নিশ্চয়তা প্রদান করা হচ্ছে যে আপনি আনডাউটেডলি ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান বাই ইট, সাচ এন্ড সাচ। এরপরে মাস দ্বারা বোঝানো হচ্ছে অব্লিগেশন, বাধ্যকতা বা বাধ্যতা, অর্থাৎ একটা কাজ করতে আমরা বাধ্য। ইউ মাস্ট গো দেয়ার, তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। ইটস অর্ডার, এখানে অব্লিগেশন মানে অর্ডারের অর্থ প্রকাশ করছে, কমান্ডের অর্থ প্রকাশ করছে। নেক্সট, মাস্টন্ট, অরিজিনালি দুটি শব্দ মাস্ট নট, কিন্তু যখনই আমরা নটের শর্ট ফর্ম ব্যবহার করলাম তখন এই দুটো একত্রে মিলে একটি শব্দ তৈরি করেছে, সেটা হচ্ছে মাস্টন্ট। প্রহিবিশন, এটার দ্বারা কোনো কিছু নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা এটা বোঝানো হয়ে থাকে। ইউ মাস্ট নট, উইদিন দ্য ব্র্যাকেট মাস্টন্ট, আমরা দুটো যে কোনোটাই প্রয়োগ করতে পারি। রান ইন দ্য সান, সূর্যের আলোতে তোমার দৌড়ানো উচিত নয় বা তুমি দৌড়াবে না, এখানে যেহেতু নিষেধ করা হচ্ছে প্রহিবিশন। নিডন্ট, নেগেশন, না বোধক। নিড নট, একটা শব্দ হয়েছে শর্ট ফর্মের কারণে নিডন্ট, নেগেশন না বোধক। আই নিড নট, উইদিন দ্য ব্র্যাকেট নিডন্ট ওয়ান্ট এ পেন নাও, আমার এখন কোনো কলমের প্রয়োজন নেই। অর্থাৎ এটা নেগেট করা, একজনকে কেউ প্রস্তাব হয়তো করেছে, করে থাকতে পারে, সেটাকে নাকচ করে দেওয়া। নেক্সট, ডেয়ার, বোল্ড অ্যাসারশন, দৃঢ় বক্তব্য। অর্থাৎ কোনো বক্তব্যকে যদি আমরা দৃঢ়ভাবে শক্তভাবে উপস্থাপন করে থাকি, প্রকাশ করে থাকি, সেক্ষেত্রে ডেয়ার ব্যবহার হয়।
আই ডেয়ার সে ইউ আর এ ফুল। আমি জোর দিয়ে বলছি ইউ আর এ ফুল, তুমি একটা বোকা, তুমি একটা আস্ত বোকা। আমি জোর দিয়ে বলছি। ডেয়ারেন্ট অরিজিনাল দুটো শব্দ ডেয়ার নট একটা হওয়ার কারণে ডেয়ারেন্ট হয়েছে। অ্যাফ্রেইড করতে ভীত হওয়া, অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে ভয় পাওয়া, অ্যাফ্রেইড, এটা ডেয়ারেন্ট বোঝাচ্ছে। কিন্তু এখানে ডেয়ারেন্ট হতে পারে, কিন্তু ডেয়ার্স নট হয় না, আমরা এটা প্রয়োগ করতে পারি না। আমরা প্রয়োগ করব ডেয়ার আলাদা করে। আমরা পরে যেখানে দেখছি যে হি ডেয়ার, আমাদের গ্রামারের নিয়ম অনুযায়ী যে কর্তা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে ডেয়ারের সাথে কোনো এস বা ইএস যুক্ত হয় না। আই ডেয়ার নট ডেয়ার ফলো ইউ, আমি অবশ্যই তোমাকে অনুসরণ করব না। হি ডেয়ার নট ডু ইট, সে অবশ্যই এ কাজ করবে না বা এই কাজ করতে সে ভয় পাচ্ছে। আমরা এতক্ষণ মডেল অক্সিলারিজ বা মডেলস নিয়ে আলোচনা করেছি, কারণ আমরা এর আগে আলোচনা করেছি যে অক্সিলারি ভার্ব দুই প্রকার। গত ক্লাসে আমরা প্রাইমারি অক্সিলারিজ বি, হ্যাভ, ডু এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে ডিফারেন্ট মডেলস বা মডেল অক্সিলারিজ এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের মূল টপিকটা ছিল অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমাদের একটি ক্ষুদ্র পরিসরে একটি ধারণা নেওয়া দরকার। আমরা লক্ষ্য করি, when a verb expresses its meaning without the help of any other verb, it is called the principal verb. Again, when a verb expresses প্রকাশ করে its meaning এর অর্থ without the help of any other verb, অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত, it is called the principal verb. তখন একে বলা হয় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। অর্থাৎ যে ভার্ব স্বাধীনভাবে ব্যবহার হয় বা ব্যবহৃত হয় এবং অন্য ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করে থাকে তাকে প্রিন্সিপাল ভার্ব উইদিন দ্য ব্র্যাকেট মেইন ভার্ব বা মূল ভার্ব বলে। আমরা এই আলোচনাটা এর থেকে দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই, কারণ প্রিন্সিপাল ভার্বগুলো যেমন স্বাধীনভাবে তাদের অর্থ প্রকাশ করে থাকে, প্রকাশ করতে পারে, আবার তারা অক্সিলারি ভার্বও গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম গঠন করার জন্য অথবা পারফেক্ট টেন্স গঠন করার জন্য, সেক্ষেত্রে তারা অক্সিলারি ভার্ব গ্রহণ করে থাকে। কিন্তু তারা এগুলো গ্রহণ ছাড়াই, অক্সিলারি গ্রহণ করা ছাড়া দেখা যাচ্ছে যে ওই সমস্ত ক্ষেত্রে সঠিক অর্থ প্রকাশ করা যায় না। কিন্তু প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে উইদাউট ইউজিং এনি অক্সিলারি অর এনি মডেল আমরা এখানে দেখতে পাই যে তারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সক্ষম বা পারে। এক্সাম্পলস, মুনিরা ওয়ার্কড হার্ড, মুনিরা কঠোর পরিশ্রম করেছে। এখানে ওয়ার্ক থেকে ওয়ার্ক পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, এর আগে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়নি। নাম্বার 2, চিলড্রেন লাইক গেমস, চিলড্রেনরা খেলা পছন্দ করে। লাইকটা এখানে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে উইদাউট হেল্প অফ এনি হেল্পিং ভার্ব বা এনি অক্সিলারি ভার্ব। নাম্বার 3, আই ওয়ান্ট এ পেন, এখানে ওয়ান্ট এই ভার্বটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, কোনো প্রকার অক্সিলারি ভার্বের বা অন্য কোনো ভার্বের
সহযোগিতা ছাড়াই। অতএব আমরা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের পর্যায়ে আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী দিন তোমাদের সাথে আমাদের পরবর্তী বিষয় রয়েছে ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা এবং এই প্রত্যাশা রেখেই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।